জিএমটি কর্তৃক আয়োজিত মহাত্মা হ্যানিম্যানের 266তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকল চিকিৎসক ভাই বোন বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার মূল বক্তব্যের দিকে আমি যাচ্ছি। যেহেতু রাত ধীরে ধীরে গভীর হচ্ছে এবং সময়েরও সীমাবদ্ধতা রয়েছে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমার বক্তব্যটাকে একটা স্যাটিসফ্যাক্টরি কনক্লুশনে নিতে পারি সেদিকে। যেমনটি আপনারা প্রথম থেকে শুনেছেন, মহাত্মা হ্যানিম্যানের আবির্ভাব, তার কর্মকাণ্ড, তার যে অবদান, তার উপরে বিভিন্ন জনে বিভিন্ন রকমের আলোচনা করেছেন। আসলে এটা সত্যি, তার আলোচনা সামান্য সময়ের ভিতরে কখনোই শেষ করা সম্ভব নয়। আমরা যারা চিকিৎসক সবারই উচিত হ্যানিম্যানের জীবনী সহ যারা হোমিওপ্যাথিকে খুব বিস্তৃতি দিয়েছেন সারা পৃথিবীতে, তাদের অবদানের জন্য স্বীকৃত পর্যায়ে নিয়ে গেছেন, সবারই জীবনী অধ্যয়ন করা উচিত। যেটা বলছিলাম, আমাদেরকে কোনো আদর্শ সামনে না থাকলে, আমরা যদি আদর্শ না সামনে রাখি, তাহলে আমরা বিচ্যুত হতে পারি পথ থেকে। হ্যানিম্যান কি আদর্শ রেখে গেছেন, তার সারা জীবনের যে কর্মকাণ্ড, এটা যদি আমরা অধ্যয়ন করি, এটা যদি আমরা জানার চেষ্টা করি, তবে সেই আদর্শকে আমরা নিজের জীবনে আমরা রূপায়িত করতে পারবো আমাদের কর্মের মাধ্যমে। প্রথমে সত্যনিষ্ঠতা, দ্বিতীয় একটা মানবদরদী মনোভাব। এই যে বিষয় যেটা হ্যানিম্যান তার সারা জীবন পালন করে গেছেন, সারা জীবন তার জীবনে অনুসৃত হয়েছে। আমরা যদি হ্যানিম্যানের আদর্শকে আমাদের জীবনে, আমাদের প্রতিটা কর্মে সেই আদর্শকে আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে সত্যনিষ্ঠ হতে হবে এবং মানবদরদী হতে হবে এবং অবিচল থাকতে হবে হ্যানিম্যানের যে প্রদর্শিত পথ তার প্রতি, সেই নির্দেশনার প্রতি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, একটা খুব বিশৃঙ্খল অবস্থা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা কলেজে লেখাপড়া শিখেছি, যারা খুব উচ্চ পর্যায়ে যেটা রয়েছে সেখান থেকে লেখাপড়া করার পরে যখন আমরা পেশেন্ট দেখছি, তখন হ্যানিম্যানের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গিয়ে অনেকেই আমাদের মন গড়া খুশি মতো সে কাজগুলো করছি। আমাদের চেম্বার গুলোতে, ফার্মেসি গুলোতে ভরে গেছে পেটেন্ট ওষুধে, আমরা একসঙ্গে একাধিক ওষুধ প্রয়োগ করছি। এই যে বিষয়, এই দিয়ে আমরা মহাত্মা হ্যানিম্যানের যে আদর্শ, এর থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে রয়েছি অনেকেই। যে আমি এই অনুষ্ঠানের ভিতর দিয়ে সবাইকে আহ্বান জানাবো, একটি সুস্থ ধারা, যেটা পরিশীলিত ধারা, একটা হ্যানিম্যানের আদর্শ, মহান যে আদর্শ, এটা যেন আমরা অনুসরণ করে আমাদের কর্মে, আমাদের দৈনন্দিন যে কর্ম, বিশেষ করে চিকিৎসা জীবনে আমরা যেন সম্পূর্ণভাবে অনুসরণ করতে পারি এবং আমাদের কর্মে রূপায়িত করতে পারি। তবেই মহাত্মা হ্যানিম্যানের যে আমাদের জন্মজয়ন্তী, যেটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম, সেটাই তখনই সার্থকতা লাভ করবে। আমরা যথাযোগ্য সম্মান তাকে জানাতে পারবো যদি আমরা তার আদর্শকে আমাদের জীবনে রূপায়িত করতে পারি। তো যে কথা বলছিলাম, হ্যানিম্যান প্রথম অ্যাফোরিজমে যে কথাটি তিনি উল্লেখ করেছেন, সমস্ত অ্যাফোরিজম তাতেই কিন্তু
আবর্তিত হচ্ছে, তাকে কেন্দ্র করে সমস্ত অ্যাফোরিজম, সমস্ত ক্রিয়াকলাপ, সেটা কি? চিকিৎসকের একমাত্র এবং মহৎ উদ্দেশ্য হচ্ছে রোগীকে তার পূর্ব স্বাস্থ্যে, হারানো স্বাস্থ্যে প্রবর্তন করা। এটাই হচ্ছে আদর্শ আরোগ্য। তাহলে কাকে আমি ফিরিয়ে দেব স্বাস্থ্যে? রোগীকে। এই রোগীকে আমি যে আরোগ্য দান করব, তাহলে প্রথমে আমরা জানতে হবে রোগীকে, কে আরো আক্রান্ত হচ্ছে। এলিমেন্টটাকে অত্যন্ত সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন, সুন্দরভাবে আমাদের সেই আলোচনা করতে গিয়ে প্রথম অ্যাফোরিজমের যে বিশদ ব্যাখ্যা, ডক্টর কেন বলেছেন যে আমরা আরোগ্য করব কে, কাকে? দি সিক কে। হ্যানিম্যান বলেছেন দি সিক কে। তিনি ব্যাখ্যা করেছেন হু ইজ দ্য সিক। ডক্টর কেন বলেছেন সিক ইজ দ্য ম্যান। হু ইজ দ্য ম্যান? আরো মানুষকে, মানুষ হচ্ছে ম্যান ইজ হিজ উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মানুষ হচ্ছে তার বোধ ও ইচ্ছা শক্তি, এটা নিয়েই মানুষ। এবং শরীরটা কি? the house where he lives in. The body is the house where he lives in. আর শরীরটা হচ্ছে তার বাসগৃহ, কার? ওই মনের বাসগৃহ, যেখানে সে বাস করছে। তাহলে আরোগ্য করতে হবে কাকে? ওই মানুষটাকে আরোগ্য করতে হবে। তাই মানুষটাকে হ্যানিম্যান ব্যাখ্যা করেছেন, ডক্টর কেন্ট ব্যাখ্যা করেছেন এই অ্যাফোরিজমের, যে মানুষ হচ্ছে ম্যান ইজ দ্য সিক। আর এই সিকটাকে মাইন্ড ইজ দ্য ম্যান। হ্যানিম্যান বলেছেন মাইন্ড ইজ দ্য কি টু দ্য ম্যান। এবং তার ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর স্টুয়ার্ট ক্লজ তার ফিলসফিতে তিনি 206 পৃষ্ঠায় তিনি বলেছেন মাইন্ড ইজ দ্য ম্যান, মনই মানুষ। এরপরে কিন্তু ভিত্তি করে ডক্টর এম এল সেগাল পরবর্তীতে একটি অনুপম পদ্ধতি তিনি প্রবর্তন করেছেন, যে আমরা শুধু রোগের যে মূল বিষয় অর্থাৎ তার মানসিক অবস্থা, এরপরে যদি আমরা ওষুধ নির্বাচন করতে পারি, তাহলে সুন্দরভাবেই তার শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, সেটার সম্পূর্ণভাবে নিরসন ঘটতে পারে। খুব প্রথিত দশা এবং বিশ্ববিখ্যাত প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব ডক্টর বিধান রায় সুন্দর একটি কথা বলেছেন, যে মানুষ আমাকে ধন্বন্তরী বলে, কিন্তু আসলে কি জানো? মানুষের আক্রান্ত হয়, রোগগ্রস্ত হয় তার মন। মনটাকে যদি আরোগ্য করা যায়, দেহটা আপনাতেই আরোগ্য হয়। তিনি কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন না, তিনি ডাক্তার ছিলেন অ্যালোপ্যাথিক ডক্টর। কিন্তু একটি অত্যন্ত সত্য কথা, তার বাস্তব জীবনে তিনি দেখিয়েছেন, বহু রোগী তিনি আরোগ্য করেছেন। এবং তার যে কাহিনী, এটা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কিভাবে তিনি আরোগ্য করতেন। তিনি আসলে মূল কাজ করতেন কি? তিনি তার আরোগ্যের যে প্রধান বিষয় ছিল মানুষের মনটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া, একটা পজিটিভ জায়গায় নিয়ে আসা। মনের যে আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে, আমাদের যে মূল রোগের যে সূক্ষ্ম বীজ রয়েছে আমাদের মানসিকতাতে, সেটাকে যদি, সেই বীজটাকে যদি সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়, উৎপাটন করা যায়, ইরেডিকেট করা যায়, তাহলে রোগের যে ফল, যেটা শরীরে বিভিন্ন রোগজ সিমটম নিয়ে প্রকাশিত হয়, জ্বালা যন্ত্রণা নিয়ে প্রকাশিত হয়, সেটা আপনাতেই তিরোহিত হয়, সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করে। এই দর্শনের পরেই কিন্তু বর্তমান সময় ডক্টর এম এল সেগাল একটি অনুপম পদ্ধতি দিয়েছেন, যেটা এখন সারা পৃথিবীতে এটা এখনই হচ্ছে, অনুসৃত হচ্ছে। বিভিন্ন ডক্টররা প্রয়োগ করে অত্যন্ত সুন্দর ফল তারা লাভ করছেন। আমি এই বিষয়ের পরে আর, যেহেতু যারা যুক্ত হয়েছেন সবাই কম বেশি সেগালস মেথড সম্পর্কে জানেন, আপনারা সেই দর্শনগত যে দিকটি, এটা আমি সেই বিষয়ের খুব পুঙ্খানুপুঙ্খ বা চুলচেরা বিশ্লেষণ করতে চাই না। আমি খুব দ্রুততার সঙ্গে একটি
কেস আপনাদের সামনে উপস্থাপন করতে। এই কেস অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ক্ষীণমন্যতায় ভুগছেন পেশেন্টের নাম হচ্ছে মিস ডিএ, S20 স্টুডেন্ট। তার মূল সমস্যা হচ্ছে হীনমন্যতা। হীনমন্যতাটা কি? আমরা রোগীর কথা থেকে আমরা জানার চেষ্টা করি তার হীনমন্যতাটা কোথায় রয়েছে। নিজেকে সে ছোট মনে করে কোন দৃষ্টিকোণ থেকে, সেটা আমরা দেখার চেষ্টা করি। এবং চলে আসুন, আমরা খুব মনোযোগ সহকারে, আপনারা আশা করি পেশেন্টের কথাগুলো শুনবেন এবং আপনারা ধরার চেষ্টা করবেন কি সমস্যা। রোগী: আমার শরীরের অন্য সব স্থানের তুলনায় মুখের স্কিনটা কালো, এটাই আমার সমস্যা। আমি যদি রোদে যাই এটা আরো বাড়ে, দেখতে খুব বাজে লাগে। আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু আমি মুখে কিছু ব্যবহার করে ভালো করতে চাই না, কারণ ওটাতে পার্মানেন্ট ভাবে ভালো হয় না। আমি একটা স্থায়ীভাবে ভালো করতে চাই, আমি এটা স্থায়ীভাবে ভালো করতে চাই। আমার এক বান্ধবী, সেও একই সমস্যা নিয়ে এখানে এসেছিল, এখানকার ওষুধ খেয়ে তার শরীর ফর্সা হয়ে গেছে। এটা দেখেই আমি আপনাদের এখানে এসেছি। ডাক্তার, এই সমস্যার জন্য তুমি বলেছো যে তোমার ভালো লাগে না, খারাপ লাগে, খারাপ দেখায়। খারাপ মানে? রোগী: এই তো অন্যদের মুখটা দেখতে কত সুন্দর, আর আমারটা কালো। আমার হাতের তুলনায় মুখের স্কিনটা কালো। ভাবি যদি ওদের মতো সুন্দর হতো আর কেমন লাগে, কি ভাবনা হয়। রোগী: খুবই খারাপ লাগে। ভাবি মুখটা যদি ফর্সা হয়ে যেত, এই কারণে আমি কনফিডেন্সও কম পাই। কেমন? যা রোগী: যার সঙ্গে আমার বিয়ের কথা চলছে, সেও চায় আমার সবকিছু সুন্দর দেখার, আমি যেন কনফিডেন্ট হই, আমার পারফরমেন্স যেন ভালো হয়। এটা নিয়ে আর কোনো ভয় বা দুশ্চিন্তা? রোগী: ভাবি এটা যেন আমার সেই বান্ধবীর মতো ঠিক হয়ে যায়, এটাই, আর কিছু না, এটাই। আর কিছু বলবে? সমস্যাটা যেন ঠিক হয়ে যায়, এটাই। ডাক্তার: যদি তোমার যদি কোনো আপত্তি না থাকে তো তোমার মুখটা একবার দেখাতে পারো। রোগী: না, কোনো সমস্যা নেই, দেখাচ্ছি, কিন্তু দেখে তো বুঝতে পারবেন না, মেকআপ করে এসেছি। পেশেন্টের কথা সামান্য এটুকুই। আপনারা নিশ্চয়ই, যখন আমি পেশেন্টের কথাগুলো পড়তেছিলাম, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেছেন। বিশেষ করে যারা সেগালস মেথড করেন, আমাদের প্রধান বিষয় হচ্ছে পেশেন্টের কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনা। প্রথমে আমরা কোনো ওষুধের কথা ভাববো না, কোনো রুব্রিকের কথা ভাববো না। পেশেন্টের প্রতিটি কথা, প্রতিটি আচরণ অত্যন্ত মনোযোগ সহকারে চোখ কান খোলা রেখে আমরা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাহলে আমরা খুব মনোযোগ সহকারে পেশেন্টের কথা শুনবো এবং শোনার পরে লিখবো। আমাদের মনের কাজ হচ্ছে, যারা সাইকোলজি জানেন, আমরা মুখটাকে আমরা বন্ধ করতে পারি, কিন্তু মনটাকে বন্ধ করতে পারি না। আমি যদি বলি আপনি আস্তে বলুন, আমি যদি বলি একটু ধীরে বলুন, আমি যদি বলি যে আমি লিখিনি তারপরে আপনি বলবেন, তা নয় কিন্তু। তাহলে মনের যে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, পেশেন্টের অনেক কথাই আমরা পেশেন্টকে বলতে দিতে হবে, আর আমরা মনোযোগ সহকারে। আজকে সময় সংক্ষিপ্ত, সেই জন্য খুব চুলচেরা যে বিশ্লেষণ সেদিকে যাওয়া সম্ভব নয়। তবে একেবারে যে প্রয়োজনে যে কথা, সেটা যেন বাদ না পড়ে, এবং সংক্ষেপে যেটা বলার চেষ্টা করব আপনারা মনোযোগ করে শুনবেন, এটাই আমার অনুরোধ। তাহলে আমরা দেখলাম পেশেন্টের এই কথা থেকে আমরা পেশেন্টের স্টেটটাকে বোঝার চেষ্টা করব। পেশেন্ট সমস্ত কথা, তার সমস্ত লক্ষণ বলি, রুব্রিক বলি, যাই বলি না কেন, সমস্ত কিছু সে আচরণ করে, বলে, ব্যক্ত করে। তাহলে আমরা পেশেন্টের স্টেটটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে স্টেটটাকে ধরার চেষ্টা করব। এই যে স্টেটটাকে বোঝা বা ধরা, এটাকে হচ্ছে উন্মোচন, ডিসকভার। ডিসকভার মানে একটা জিনিস, একটা কিছু দিয়ে ঢাকা রয়েছে, ওটাকে আস্তে তুলে ফেলা। ঠিক পেশেন্ট আমাদের কাছে তাদের স্টেটটা নিয়েই আসে।
যে অবস্থা আসুক না কেন, পেশেন্ট আসে তার স্টেটটা নিয়ে, আমরা প্রথমে পেশেন্টের কথা থেকে এই যে ওরাল যে ডিসক্রিপ করার চেষ্টা করব, চিহ্নিত করার চেষ্টা করব যথার্থভাবে, যথাযথভাবে, তাহলে কিন্তু অন্য অন্য যে তার সিমটম রয়েছে, আমরা যেটা বলছিলাম, লেট আস অ্যানালাইজ দ্য কেস উইথ এ ভিউ টু ফিলিং দ্য প্রেজেন্ট মেন্টাল স্টেট অফ দ্য পেশেন্ট and selecting the group of the robotics on the basis of PPP. আমাদের সেগালস মেথডের যে প্রধান বিষয়, যে আমরা প্রথমে আমরা চেষ্টা করব পেশেন্টের স্টেটটা কি সেটা বোঝার, এবং স্টেটটা ব্যক্ত হয়েছে গ্রুপ অফ সিমটম, একটা লক্ষণ গুচ্ছ নিয়ে ওটা প্রকাশিত হয়, এবং তার ভিতর থেকে আমরা চেনার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং ধরার চেষ্টা করব সেটা হচ্ছে পিপিপি। আপনারা সবাই এই শব্দের সঙ্গে পরিচিত যারা সেগালস মেথড করেন, প্রেজেন্ট, পারসিস্টিং এবং প্রিডমিনেটিং। এই সিমটম গুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব, ফাইন্ড আউট করার চেষ্টা করব, এবং সেইভাবে ধরে পেশেন্টের কেসটাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রেজেন্ট মেন্টাল স্টেট এই পেশেন্টের আপনারা সবাই লক্ষ্য করেছিলেন, যদিও আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম তবুও আপনাদের স্মরণে নিশ্চয় রয়েছে, পেশেন্টের যে প্রেজেন্ট মেন্টাল স্টেট, যেটা তার কজ, সেটা কি? ডিলুশন। পুয়ার হি ইজ। পুয়ার কেন? হোয়াট ইজ পুয়ার? পুয়ার হচ্ছে ল্যাকিং অফ সামথিং। যদিও আমরা পুয়ার বলতে বুঝি আর্থিকভাবে যে খুব খাটো রয়েছে, যার আর্থিক অসচ্ছলতা রয়েছে, সেটাকে আমরা বুঝি সাধারণ অর্থে, কিন্তু পুয়ার হচ্ছে ল্যাকিং অফ এনিথিং, যে কোনো জিনিসের অভাব। যেমন আই এম ভেরি মাচ পুয়ার ইন মাই মেমোরি, ভেরি পুয়ার মেমোরি। আমরা সাধারণত বলি ইংরেজিতে আমার মেমোরি, আমার স্মরণশক্তি খুবই দুর্বল, আমি সুন্দর করে লিখে দাও আমার মনে থাকবে না। এই যে তখন কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করলাম পুয়ার। আই এম ভেরি মাচ পুয়ার ইন ম্যাথামেটিক্স, আমি ভালো অঙ্ক বুঝি না, এখানে কিন্তু পুয়ার ব্যবহার করলাম। কেন? যে ওটার অভাব রয়েছে আমার ভিতরে, ওই ক্ষমতার অভাব রয়েছে। পুয়ার ইন্টারনেট। হ্যাঁ, দিস ইজ পুয়ার। হ্যাঁ, পুয়ার ইন্টারনেট, ধন্যবাদ আপনাকে। পুয়ার ইন্টারনেট, যে কারণে আমরা বিচ্ছিন্ন পেয়েছিলাম। সেলফ স্টিম ল্যাকিং। এই পেশেন্টের ভিতরে সেলফ স্টিম, হোয়াট ইজ স্টিম? হাই রিগার্ড এন্ড ফেভারেবল অপিনিয়ন। তার নিজের সম্পর্কে যে ধারণাটি, যে অভিমতটি, সেটা কি হয়েছে? সেটা ল্যাকিং রয়েছে। অর্থাৎ সে যে সুন্দর, তার মুখশ্রী যে সুন্দর, অবয়ব যে তার সুন্দর, এটা কিন্তু সে বলতে পারছে না। সেটাই তার যে ফিলিংটা, সেটা হচ্ছে সে ল্যাকিং, অর্থাৎ তার মুখটা কালো, অপরের মতো সুন্দর নয়। এই যে বোধটি, কিছু তার অভাব রয়েছে, অভাবটাকে ব্যক্ত করেছে। দিস ইজ দ্য প্রেজেন্ট মেন্টাল স্টেট। প্রেজেন্ট মেন্টাল স্টেট ওইটাই সে ব্যক্ত করেছে আপনার সামনে প্রথমে। হোয়াট ইজ প্রেজেন্ট? এট দ্য টাইম অফ হিজ টেকিং। রোগের যন্ত্রণা, তার রোগ কষ্ট শোনার সময় আপনার সামনে যেটা ব্যক্ত করলো, যা করলো, যা বললো, দিস ইজ প্রেজেন্ট। আর প্রেজেন্টটা কি? যখন অবস্থায় যেটা সে ব্যক্ত করে, হাইয়েস্ট অফ দি সিকনেস, সে যেটা ব্যক্ত করে, সেটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টের দুটো ফর্ম আমরা পেয়ে যাই। একটা হচ্ছে এট টাইম অফ কেস টেকিং, তখন রোগ যন্ত্রণা বলার সময়, যন্ত্রণা জানানোর সময় যে কথাগুলো বলে, যে আচরণ করে, দিস ইজ প্রেজেন্ট। পেশেন্টের ভিতরে আমরা তার আমরা প্রেজেন্টটাকে পেয়েছি। আর একটি প্রেজেন্ট, যেটা সূক্ষ্মভাবে বলতে হবে, মন যেখানে রয়েছে সেটাই প্রেজেন্ট। আমরা মন যেখানে, তার মানসিকতাটাকে, যার চিন্তা চেতনাটাকে যেখানে খুঁজে পাবো, দিস ইজ প্রেজেন্ট। অর্থাৎ মন কোন চিন্তার পরে বর্তমান রয়েছে, দিস ইজ প্রেজেন্ট, উপস্থিত রয়েছে, সেটাই প্রেজেন্ট। তাহলে পেশেন্টের ভিতরে ওই ফিলিংটাই বর্তমান, যে তার ভিতরে ল্যাকিং রয়েছে, অর্থাৎ তার মুখটা সুন্দর না, সুন্দর দেখতে না, আর 10 জন তার বান্ধবীদের মতো সুন্দর দেখতে না, যেটা আমরা তার কথা থেকে পেয়েছি। নেক্সট হচ্ছে প্রাইম ফিলিং। পেশেন্টের ভিতরে প্রাইম ফিলিংটা কি? সব থেকে ছাপিয়ে উঠেছে, যেটা প্রিডমিনেটিং ডক্টর এমএল সেগাল করেছেন, সেটা কি? ইমোশন, ফেস লুকস আগলি। তার মুখটা দেখতে কুৎসি। তার যে ধারণা, তার যে ফিলিংটা, সেই ফিলিংটা কিন্তু ইলুশন। ইলুশনটা বলেছি আমরা, যে কোনো ফিলিং হতে পারে। ফিলিং অ্যাজিভ, এই অ্যাজিভটাই হচ্ছে ডিলুশন। ডক্টর হ্যানিম্যান কোথাও এই ডিলুশন শব্দটি ব্যবহার করেননি। তার বইয়ে আমরা পাই সেন্সেশন অ্যাজিভ, ফিলিং অ্যাজিভ, এটাই পাই, যেটা পরবর্তীতে ডক্টর কেন্ট এবং প্রমুখ ডক্টররা ওটাকেই তিনি তারা করেছেন, ডিলুশন হিসেবে ব্যক্ত করেছেন। ডিলুশনের ভিতরে ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ইলিউশন, এই আমরা জিনিসগুলো পাই। পেশেন্টের ভিতরে
এই যে একটা ধারণা, একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে তার মুখটা দেখতে সুন্দর নয়। হোয়াট ইজ আগলি? আগলি ইটস আনপ্লিজেন্ট, স্পেশালি টু লুক অ্যাট। তার দিকে দেখতে অর্থাৎ অর্থাৎ খুব সুখকর নয়, আনপ্লিজেন্ট, নট প্লিজেন্ট, দেখতে সুন্দর নয়, সুশ্রী নয়, এই আগলির মিনিংটা। সেই জন্য পেশেন্টের ভিতরে এটা খুব পরিস্ফুট ভাবে রয়েছে এই ফিলিংটি। নেক্সট হচ্ছে বেসিক ফিলিং, যার থেকে অন্য ফিলিং গুলো চলে আসছে। হোয়াট ইজ দ্যাট বেসিক ফিলিং? সে বেসিক ফিলিংটা কি? ডিলুশন, বডি লুক ব্ল্যাক অ্যাজ ইফ হোয়াইট, যেন তার, এই যে অ্যাজিভটা, যেন তার শরীরটা কালো। তখন এই শরীর কেন? শরীর অর্থে যেটা আমরা বুঝি সেটা টোটাল গোটা অবয়ব, মাথা থেকে পা অবধি, কিন্তু না। দেখুন সেকেন্ড যে মিনিংটা রয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে, বডি, the main part of a human body apart from head and limbs। আমরা একেবারে সরাসরি প্রথমে যেটাকে দেখি, যেটা একেবারে আমাদের সেটাই হচ্ছে তার মুখ অবয়ব। সেই মুখ অবয়ব যা দিয়ে আমরা চিহ্নিত করি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যেটাকে আমরা সাধারণ কথায় বলে থাকি। তাহলে একবার প্রাইম যে পার্ট, সেই প্রাইম পার্টটা হচ্ছে মুখ, দি মেইন পার্ট অফ দ্য হিউম্যান বডি, যেটাকে আমরা আপনার পরিচিতি দিতে গেলে আপনি কি দুঃখী আছেন, আপনি সুখী আছেন, কি অবস্থায় আছেন, টোটাল অবয়বটাকে আপনাকে ব্যক্ত করছে, টোটাল মানসিকতাটাকে ব্যক্ত করছে যে পার্টটি, সেটা তার ফেস। সেই জন্য এই এখানে আমরা মিনিংটা ওইভাবে নিয়েছি, বডি লুকস অ্যাজ ইফ হোয়াইট, তার জন্য মুখটা, তার বডিটা কালো, কালচে হয়েছে, কালচে অবস্থায় রয়েছে। দিস ইজ দ্য বেসিক ফিলিং। এই ফিলিং থেকে কিন্তু অন্যান্য ফিলিং গুলো আসছে। নেক্সট হচ্ছে প্রমিনেন্ট ফিলিং, তার ভিতরে রয়েছে। প্রমিনেন্ট ফিলিংটা কি? যে বোধ থেকে জাত হয়েছে, আগে যে বোধটি আসবে যে আমার কি অবস্থাটা, যেটা ল্যাকিং আমরা পেয়েছি, তার ভিতরে রয়েছে একটা পুয়ার ফিলিং রয়েছে, তার যে ল্যাকিং স্টিম, সেলফ স্টিম রয়েছে, আমরা যেটা দেখলাম। নিজের প্রতি তার মনোভাবটা কি, নিজের মুখমণ্ডলের যে চেহারা, দ্যাট ইজ তার কমপ্লেকশন, এর প্রতি তার নিজের মনোভাবটা কি, সেখানে আমরা দেখেছি যে তার যে ভালো দেখায় না, এইটা, এই বোধটি তার ভিতরে কিন্তু সবসময় বর্তমান রয়েছে। আর এই কারণেই কিন্তু এটা নিরসনের জন্য কিন্তু আমাদের সে দ্বারস্থ হয়েছে। আর এই জন্যই সে ওই বোধটি সার্বক্ষণিক ভাবে রয়েছে, ডিলুশন, পুয়ার হিজ। নেক্সট হচ্ছে এই কারণেই কিন্তু তার ভিতরে একটা মনোকষ্ট, স্যাডনেস, ডিজিজ অ্যাবাউট। হোয়াট ইজ স্যাডনেস? শোয়িং অর কজিং সরো, রিগ্রেট, আনহ্যাপি। এই যে আনহ্যাপিনেস তার ভিতরে রয়েছে, কিসের কারণে? এই ডিজিজ। হোয়াট ইজ ডিজিজ? আমরা ডিজিজ অর্থে যে অর্থে বুঝি প্যাথোলজিক্যালি, তা নয় কিন্তু। ডিজ ইজ অস্বাচ্ছন্দ্য, যা তাকে অস্বাচ্ছন্দ্য করেছে, কষ্ট দিয়েছে। যেমন অসুখ, বেআরাম, যে জিনিসটি তাকে বেআরাম দিচ্ছে, অসুখ দিচ্ছে, মনে সুখ আনছে না যে জিনিসটি, সেইটি হচ্ছে ডিজিজ। এবং তার কারণে, অর্থাৎ মুখটা কালো, এই কারণেই তার এই আনহ্যাপিনেস ভিতরে ফিলিং রয়েছে। সেই জন্য পেশেন্টের ভিতরে এই প্রমিনেন্ট ফিলিংটা আমরা পাচ্ছি, স্যাডনেস, ডিজিজ অ্যাবাউট। নেক্সট হচ্ছে ইনার আর্টস। এই অবস্থায় পড়াতে তার ভিতরকার যে আর্টসটি, পাওয়ার যে উদগ্র বাসনাটি, সেটা কি? বাসনাটি কি? এনভি ফিলিং, কোয়ালিটিস অফ আদার্স অ্যাক্ট। সেটা বলেছে না যে আমার বান্ধবীদের অন্যদিকে যখন তাকাই, তাদের মুখগুলো কত সুন্দর, আমার মুখটা যদি অমন হতো। দিস ইজ এনভি। এনভি কেন? যে তাদের মুখটা যেমন, আমার মুখটাও যেন তেমন সুন্দর হয়ে ওঠে। আমাদের পেশেন্টের কথা থেকে আপনাদের নিশ্চয়ই স্মরণ রয়েছে, আমরা এই তার মনোভাবটি পেয়েছি যে এনভি। হোয়াট ইজ এনভি? দ্য ফিলিং অফ উইশিং টু হ্যাভ হোয়াট সামবডি এলস। অন্যের যেটা রয়েছে সেটা পাবার তার বাসনা রয়েছে, টু বি লাইক সামবডি এলস। অন্য যেমন রয়েছে, অন্যেরা যেমন রয়েছে তেমন হতে সে চায়। এটা আমরা পাচ্ছি এনভির যে ইনার মিনিং, তাতে আমরা এটা পাচ্ছি। তাহলে পেশেন্ট আমাদের কাছে ব্যক্ত করেছে যে আমার অন্যান্য বান্ধবীরা, তাদের অন্যান্য যাদের দেখি, তাদের মুখগুলো কত সুস্থি, সুন্দর দেখতে, ভাবি অমন যদি আমার হতো। এই যে ভাবি অমন যদি আমার হতো, এই বাসনটাই হচ্ছে অপরের যে কোয়ালিটিস, অপরের যে গুণ, এটা পাবার প্রতি যে
উদগ্র বাসনা, আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা, দিস ইজ এনভি। এবং সেটা কষ্টের সঙ্গে কিন্তু থাকতে হবে। ওটার জন্য আমার হয় এই প্রাপ্তির যে বাসনা, সেটা কষ্টের সঙ্গে, দিস ইজ এনভি, যেহেতু আমার ওটা নেই। নেক্সট হচ্ছে আর্নেস্ট লঙ্গিং, যে জিনিসটি একেবারে কোর থেকে তার বাসনাটি চলে আসছে, সেটা কি? লঙ্গিং গুড অপিনিয়ন অফ আদার্স। বলেছে না যে আমার হাজবেন্ড চাই আমার সম্মুখে সবকিছু দেখতে সুন্দর হোক, আমি যেন কনফিডেন্ট হই, আমার যেন পারফরমেন্স খুব সুন্দর হয়। অর্থাৎ স্বামীর কাছ থেকে এই যে গুড অপিনিয়নটা, যে তোমাকে দেখতে সুন্দর লাগছে, তোমার অবয়ব, তোমার কনফিডেন্স সুন্দর রয়েছে, তোমার যে পারফরমেন্স এও খুব প্রশংসা দাবি রাখে, এই জিনিসটাই সে শুনতে চাচ্ছে। সেটা হচ্ছে আমরা রুব্রিক নিয়েছি লঙ্গিং গুড অপিনিয়ন অফ আদার্স। হোয়াট ইজ লঙ্গিং? এ স্ট্রং ডিজায়ার ফর সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য উদ্গ্র বাসনা, দিস ইজ লঙ্গিং। নেক্সট হচ্ছে মুডস এন্ড ডিজায়ার্স, তার যে মানসিক ভাব, মনোভাব, সেটা কি? মুড রিপালসিভ। আমরা এটি নিলাম কেন? মুড রিপালসিভ, দেখুন রিপালস কেন কি করি? একবার হটিয়ে দিই। রিপালস মানে হটিয়ে দেওয়া, বিতরণ করা। সেটা কেন? পেশেন্ট বলেছে যে আমি অন্য ডাক্তার দেখিয়েছি, তারা যে মেডিসিন প্রয়োগ করেছে এটা উপর থেকে কিছু মাখতে দিয়েছে, আমি উপর থেকে কোনো কিছু ইউজ করে ভালো করতে চাই না। কেন? ওটা পার্মানেন্ট ভাবে ভালো করে না। এই যে পার্মানেন্ট ভাবে সে ভালো হতে চায়, এটা কেন? অর্থাৎ সেই জিনিসটাকে একেবারে বিতরণ করতে চায়, ইরেডিকেট করতে চায়, ওটির জন্য না ফিরে আসে। এই মনোভাবটি হচ্ছে রিপালসিভ। কজিং অর ফিলিং এ স্ট্রং ডিসলাইক, অর্থাৎ তার এই যে মুখ অবয়ব যেটা কালো, এটা সে তার চরম অপছন্দের কারণেই সেটা একবার রিপালস করতে চায়, হটিয়ে দিতে চায়, একবার স্থায়ীভাবে ভালো করতে চায়। স্থায়ী ভালো অর্থাৎ তার মুখটা যেন সুন্দর ফর্সা হয়, এই মানসিকতা আমরা রুব্রিকটা নিয়েছি লাইট ডিজায়ার ফর। লাইটের আপনারা ব্যাখ্যা ডক্টর মোয়াজ্জেম সাহেবের কাছ থেকে শুনবেন যখন তিনি আলোচনা করবেন। পেশেন্টের যে মনোভাব, সেটা ডার্ক অবস্থা রয়েছে, মুখটা ডার্ক, সে লাইট চাচ্ছে, এই জন্য আমরা এই রুব্রিকটাকে নিয়েছি। নেক্সট হচ্ছে ইমপ্রেশনস, তার যে মনের পরে যে ছাপ পড়েছে, এটা কোথা থেকে পেলাম? ওই যে পেশেন্টের যে বান্ধবী, সে আমাদের এখানে দেখিয়ে ভালো হয়েছে, সে ফর্সা হয়েছে। এখানে মূল ব্যাপার ফর্সা করা নয়, আমরা এখানে কিন্তু ফর্সা করার জন্য মেডিসিন দিচ্ছি। এই যে তার মানসিকতাটা বদ্ধ অবস্থা হয়ে রয়েছে, সেটা কি? যে আমার মুখটা কালো, এই বোধে সে কিন্তু একেবারে আটকে পড়েছে। এটি দিস ইজ দ্য ডিজিজ। এই ডিজিজটাকে কাটাতে পারলে মুখটা এমনি ফর্সা হয়ে উঠবে। তার কাছেই মনে হবে তখন নিজের মুখটা অত সুন্দর, নিজের মুখটা ফর্সা। আর ওষুধ দিলেই কি সুন্দর করে ফর্সা হয়ে যাবে? তা নয় কিন্তু। এই একটি মনোভাবে সে আটকে আছে, এই মনোভাবটা যখন চলে যাবে তখন নিজের মুখটাই তার কাছে ফর্সা লাগবে, সুন্দর লাগবে। সেই জন্য আমরা মেডিসিনটা দিয়েছি, যে রুব্রিকটা নিয়েছি ইমপ্রেশনেবল। ইমপ্রেশন কেন নিলাম? যে ও ইমপ্রেসড হয়েছে, যে তার বান্ধবী ভালো হয়েছে, এখান থেকে আমি নিশ্চয়ই ভালো হতে পারি। তার যে এখানে দেখাবার যে মানসিকতা আসছে এই ইমপ্রেশন থেকে। নেক্সট হচ্ছে হাইডিং বিহেভিয়ার। আমরা সর্বশেষ যে রুব্রিকটি আমরা দেখলাম হাইডিং বিহেভিয়ার, সে লুকানোর যে মানসিকতাটা, স্বভাবটা আসছে। কেন? যে পেশেন্টকে যখন আমি বললাম যে যদি তোমার কোনো আপত্তি না থাকে তোমার মুখটা যদি একবার আমাকে দেখাতে, তখন বলছেন না কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, দেখাচ্ছি, কিন্তু আপনি দেখে তো বুঝতে পারবেন না আমি তো মেকআপ করে আসছি। এই যে ঢেকে রাখলো, আর যে স্কিনটাকে সে ঢেকে রেখেছে সুন্দর কিছু দিয়ে যাতে ভালো দেখায়, এই তার ব্যাপারটাকে সে হাইড করেছে। হোয়াট ইজ হাইড? টু প্রিভেন্ট সামথিং সামবডি oneself from being seen, দেখা থেকে, অপরের চোখ থেকে আড়াল করা, সেটাই হচ্ছে হাইড থিংস। আমরা পেশেন্টের ভিতরে এই সিমটমটাকে পেয়েছি। তাহলে আমরা এই পেশেন্টের সার্বিক যদি পর্যালোচনা করি, তার যে প্রেজেন্ট পারসিস্টিং প্রিডোমিনেটিং, এই রুব্রিকটি আমরা কিসের থেকে নেব, কি ভাববো, কিসের থেকে হতে পারে? প্রেজেন্ট পারসিস্টিং প্রিডোমিনেটিং অফ দি কেস, পিপিপি অফ দি কেস। সেটা কি? ডিসকন্টেন্টেড ফিলিংস হিমসেলফ উইথ। তার এই মুখ নিয়ে ডিসকন্টেন্ট অবস্থা রয়েছে, একটা অতৃপ্ত অবস্থা রয়েছে পেশেন্ট তার এই মুখ নিয়ে, নিজেকে নিয়ে, নিজের এই মুখ অবয়বের যে কমপ্লেকশন, তার যে চেহারা, এই চেহারাটা নিয়ে সে ডিসকন্টেন্ট ফিল করছে।
অতৃপ্তি তার ভিতরে তা কাজ করছে, or discontented, not satisfied with your present belongings, condition and achievement। সে যে অর্জন করেছে, তার যে পেয়েছে, তার যে আসবাবপত্র, তার যে অবস্থা, এতে he is not satisfied, সে সন্তুষ্ট নয়। আর সন্তুষ্ট নয় বলেই কিন্তু আমাদের কাছে চিকিৎসার জন্য আসছে, এটা যাতে নিরসন হতে পারে। এই অবস্থাটি হচ্ছে দিস ইজ দ্য পিপিপি। এটা সব থেকে ছাপিয়ে উঠেছে। এই সিমটমকে ঘিরেই কিন্তু অন্যান্য সিমটম আবর্তিত হচ্ছে। তাহলে আমরা পেশেন্টের ভিতরে যে জিনিসটি পেলাম, তাহলে আমরা জিনিসটি দেখবো সেগালস মেথডে যে দৃষ্টি, সেটা দেখবো প্রথমে পেশেন্টের স্টেটটাকে আমরা ধরার চেষ্টা করব, পেশেন্ট স্টেটটাকে উন্মোচন করব, আর স্টেট থেকেই কিন্তু অন্যান্য সিমটম গুলো চলে আসে। ওর যে অ্যাসোসিয়েট সিমটম গুলো কি রয়েছে, সেই সিমটমের ভিত্তিতে গ্রুপ অফ সিমটম রিপ্রেজেন্ট দ্য প্রেজেন্ট মেন্টাল স্টেট। এই প্রেজেন্ট মেন্টাল স্টেটটাকে সেই গ্রুপ অফ সিমটম কি রিপ্রেজেন্ট করলো, কি কি সিমটম দিয়ে, সেটাকে আমরা যদি যথাযথভাবে ধরতে পারি, একেবারে সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি আমরা একটা ওষুধে পৌঁছে দিতে পারবো। আপনারা যারা চর্চা করেন ইতিমধ্যেই আশা করি ওষুধটা জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন। তাকে দেওয়া হয়েছিল সালফার 30, এবং ওই একবারই ওষুধ প্রয়োগ করা হয়েছে, আর কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি। 6 মাস তাকে প্লাসিবোর পরে চলছে, এবং সর্বশেষ যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে বলছে যে এই যে বর্তমান যে অবস্থা রয়েছে, এইটুকু থাকলেই হবে, এতে আমি তৃপ্ত, আমার দুশ্চিন্তা দূর হবার কিছু নেই, আমার যে মানসিক অবস্থাটা ছিল সম্পূর্ণভাবে কেটে গেছে। আমরা কি করলাম? আমরা কি আসলে ওষুধ দিলাম আর তার মুখটা ফর্সা হয়ে গেল? না, হয়তো হয়েছে যে অবস্থা ছিল তার থেকে, কিন্তু একটা বদ্ধমূল ধারণা তার ভিতরে জন্মেছিল, তার মুখটা দেখতে কালো। আর এটাই কিন্তু এই পেশেন্টের ভিতরে ওই সিমটমটা কে বেস করে যখন মেডিসিন দিয়েছি, তখন সিমটমটা চলে গেছে, তার মানসিকতা চলে গেছে, তার নিজের মুখটা তখন নিজের কাছে ভালো লেগেছে। আর এই কারণে সে তৃপ্তির সঙ্গে বলেছে বর্তমান যে অবস্থা রয়েছে এইটুকু থাকলেই হবে, এতেই আমি তৃপ্ত। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই যান্ত্রিক অনিচ্ছাকৃত এই যান্ত্রিক ত্রুটির জন্য। আপনারা যারা এই জিএমটির সঙ্গে যুক্ত রয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, এবং যারা আজকে অধিক রাত জেগে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য, আমার এই কেস প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি কথা বলে রাখি যে আপনাকে সবাইকে আমন্ত্রণ জানাই, আমরা প্রতি 15 দিন অন্তর যে ক্লাস পরিচালনা করি নিউ লাইট অফ হোমিওপ্যাথির যে অধীনে, আপনারা আপনাদের সবাই আমন্ত্রণ থাকছে সেই অংশগ্রহণ করার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। থ্যাংক ইউ স্যারকে।